হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্র্যাক অ্যানিমে, যেখানে আজকে আমরা দেখব ফেলিয়ার ফ্রেমের পর্ব 9। এপিসোডের শুরুতেই আমরা আশিনোদের একটা দলের দৃশ্য দেখতে পাই। তারা যখন এখানে আসে তখন একটা ভাঙা ডাল দেখতে পায়। দলের নেতা ডালটি দেখে সঙ্গে সঙ্গেই বুঝে যায় এটা নিশ্চিতভাবে একটা ফাঁদ। কেউ ইচ্ছাকৃতভাবে এই ডালটি ভেঙেছে যাতে আমাদের দৃষ্টি এদিকে যায় এবং মনে হয় জঙ্গলের ভেতরে কিছু রয়েছে, আর আমরা সোজা সেই ফাঁদে পড়ে যাব। এরপর দলের একজন সদস্য চিৎকার করে বলে ওঠে, আমরা তোমার পরিকল্পনা বুঝে গেছি, হাত তুলে দাও এবং বেরিয়ে আসো। তখনই সেরাস বেরিয়ে আসে। সেই সদস্য জিজ্ঞাসা করে, তুমি কি দ্য ফ্লাই সোর্সম্যান, যে ফ্লাই কিং এর স্নেটের অংশ? ফ্লাই কিং একসময় একটা লেজেন্ড ছিল, তাই তাকে নিয়ে এখন সে সেরাসের উপর ঠাট্টা করছিল। আর এই সময় আশিনো দলের নেতা বলে, যদি তুমি আমাকে সেই লুপার্ড নারী এবং মেয়েটি দিয়ে দাও তাহলে আমি তোমার জীবন ছেড়ে দেব, এমনকি তোমাকে অ্যান্টো দলের একজন সদস্য হিসেবে যোগ দেওয়ার প্রস্তাবও দিতে পারি। মনে হচ্ছে তুমি বেশ দক্ষ। সেরাস উত্তরে বলে, আর আমি যদি না দিই? নেতা হেসে বলে, তাহলে তোমাকে অভিশাপ দিতে হবে, এমন এক অভিশাপ যা তোমাকে মৃত্যুর জন্য অকুল করবে। তুমি নিজেই বাঁচতে চাইবে না, এমনকি ব্ল্যাক ড্রাগন নাইটও এই অভিশাপ থেকে বাঁচতে পারেনি। তখনই সেরাস জানতে চায়, তুমি কি ব্ল্যাক ড্রাগন নাইটদের মেরেছ? নেতা উত্তর দেয়, হ্যাঁ, এমনকি মানব জাতির সবচেয়ে শক্তিশালী মানুষও আমাদের এই অভিশাপের সামনে টিকতে পারেনি। সেরাস আবার বলে ওঠে, ঠিক আছে, আমি যদি তাদের দুজনকেই তোমাকে দিই তাহলে তুমি তাদের নিরাপত্তার গ্যারান্টি দেবে তো? নেতা বলে, হ্যাঁ ঠিক আছে। সেরাস তখন বলে, ঠিক আছে, তাহলে এসো, সবাই আমার পেছনে এসো। এই কথা শুনে তারা এগিয়ে যায়, কিন্তু নেতা তাদের থামিয়ে দিয়ে বলে, দেখো, আমি তোমার চালাকি বুঝে গেছি, কেউ ওর দিকে যাবে না, সবাই এখানেই দাঁড়াবে। যদি তোমার সত্যিই আমাদের সাহায্য করার ইচ্ছা থাকতো তাহলে তুমি সবাইকে ডাকার প্রয়োজন মনে করতে না, দুজনেই যথেষ্ট হতো। কিন্তু তুমি সবাইকে জঙ্গলের ভেতরে নিয়ে যেতে চাও, এর মানে নিশ্চয়ই তোমার অন্য কোনো রকমের পরিকল্পনা আছে। আর এরপরেই নেতা সবাইকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলে। আর সেরাস বলে, কেন, তুমি আমাকে সেই অভিশাপ দেবে না যেটার কথা বলছিলে? নেতা হেসে বলে, আমি তোমাকে একটা বিশেষ কথা বলি, এই আশিনো দলের সব সৈনিকরা এশিন গিল্ডের উত্তরাধিকারী। তাদের এক সময় ভীষণ ভয় পেত সবাই। এরপর অন্য এক জগৎ থেকে এক হিরো আসে এবং সবাইকে ধ্বংস করে দেয়। এরপর আমি এশিনের গিল্ডের কাজকে নিজের দায়িত্ব হিসাবে গ্রহণ করি। এখানে দৃশ্যটি দেখানো হয়, তাদের তীরগুলোতে বিষ মাখানো থাকে এবং সেই বিষ ভীষণ বিপজ্জনক, কিছু উন্নত প্রযুক্তির বিষ যা বহুদিন আগে থেকেই এশিন গিল্ডের পরিবারে প্রচলিত ছিল। কিছু সময় পর তারা জানতে পারে ব্ল্যাক ড্রাগন নাইটদের কি হয়েছিল। তারা হঠাৎ করেই অদৃশ্য হয়ে যায়। সবাই বলতো তারা খুবই শক্তিশালী ছিল, আর তাদের এমন হঠাৎ করে মারা যাওয়াটা যেন এক অভিশাপের মতো, যা কেউই বুঝতে পারে না। এই সুযোগটা তারা ভালোভাবেই কাজে লাগায় এবং সবাইকে বলে দেয় যে তারাই ব্ল্যাক ড্রাগন নাইটদের মেরেছে। এখানে তাদের আসল উদ্দেশ্য প্রকাশ পায়। তারা জওয়ান পরিবারকে ব্যবহার করে এই দেশে ঢুকতে চায়। এরপর একে একে সবাইকে সরিয়ে পুরো দেশটাকে তারা কবজায় নিতে চায়। আর এখন বর্তমানে নেতা সেরাসকে জিজ্ঞাসা করে, তোমার বন্ধু কোথায়? সেরাস জানায় তার সাথে শুধু লেপার্ড নারী আর ছোট মেয়েটাই আছে, আর কোনো বন্ধু নেই। এদিকে সেরাস তার মুখোশ তুলে ধরে এবং বলে, ভাই, আমি আসলে দেখেছি ব্ল্যাক ড্রাগন নাইটদের কে মেরেছে। তখন নেতা বলে, তাহলে কি তুমি তাদেরকে মেরেছিলে? সেরাস বলে, ধরো যদি আমি তাদেরকে পরাজিত করে থাকি তাহলেই বাকি। নেতা উত্তর দেয়, আমার তো মনে হয় না তুমি সেটা করতে পেরেছিলে। তুমি কি সত্যিই মানবজাতির সব থেকে শক্তিশালী মানুষটাকে হারাতে পারবে? এরপর নেতা আরও বলে, এটা ছিল সেই ব্যক্তি যে লেপার্ড নারীর সাথে ফাইনাল ব্লাড ফাইটে লড়াই করার জন্য প্রস্তুত ছিল। তার নাম বার্গা। তার একটা ছোট ভাইও আছে যার নাম ভার্গন। এরা দুজনেই আশিনো দলের সব থেকে শক্তিশালী যোদ্ধা, যাদের জন্য দলটা গর্বিত। এবং ভাবো কি কপালের কথা, তাদের আরও একটা ছোট ভাইও ছিল যার নাম জার্সিপ। এখানে ইঙ্গিত করা হচ্ছে যে সেরাসই তার ছোট ভাইকে মেরেছিল। তখন চারদিক থেকে সেরাসকে ঘিরে ফেলে তারা। নেতা বলে, আমি তোমাকে ছেড়ে দেব, তুমি বেশ সুন্দরী, যদি তুমি আমার সন্তানের মা হতে চাও। সেরাস যখন নত হয় তখনই মিমোরি তার শক্তির ব্যবহার করে অ্যাসাল্ট এক্সেল, যেটার মাধ্যমে সে তার রেঞ্জের বাইরে বেরিয়ে পিগিমারুর সাহায্যে সবাইকে প্যারালাইজ করতে শুরু করে। এখানে নেতা অন্য ইউনিটের কথা বলছে, আর তখনই মিমোরি বলে ওঠে, যখন তুমি এখানে দাঁড়িয়ে এই সমস্ত বাজে কথা বলছিলে তখনই আমি দ্বিতীয় ইউনিটকে শেষ করে দিয়েছি, পুরো 15 জনকে।
এরপর সে ওদের উপর বিষ প্রয়োগ করে, যার ফলে ওদের অবস্থা খুবই খারাপ হতে শুরু করে। মিমোরি সেরাসকে ধন্যবাদ জানায় এবং বলে, আমার ভালো লাগছে যে আমি এই কাজ তোমার উপর ছেড়ে দিয়েছিলাম। এরপরই ওরা পাহাড়ে পৌঁছায় এবং বাকি ইউনিটগুলো সেখানে এসে হাজির হয়। মিমোরি স্পিডকে জিজ্ঞাসা করে, তুমি কি আন্দাজ করতে পারবে এখানে মোটামুটি কতজন লোক আছে? স্পিড তার কান ব্যবহার করে তাদের উপস্থিতি টের পায় এবং এগিয়ে যায় লড়াইয়ের উদ্দেশ্যে। আর এই সময় ডিউক জুয়ান এবং তার সঙ্গীরা এসে পৌঁছায়। যুদ্ধ শুরু হবার আগেই মিমোরি ওদের প্যারালাইজ করতে শুরু করে এবং এরপর স্পিড সবাইকে একে একে মারতে থাকে। এখানে প্রচণ্ড রক্তপাত হয়। মিমোরি যতজনকে প্যারালাইজ করতে পারে তার সংখ্যাও একটা সময় সীমায় পৌঁছে যায়। এরপর সে নতুন ক্ষমতা ডার্ক ব্যবহার করে, যার ফলে শত্রুপক্ষের দৃষ্টি ঝাপসা হয়ে যায়। স্পিড এতে খুবই খুশি হয়, কারণ এতে শত্রুদের মারাটা তার জন্য সহজ হয়ে যায়। আর এইভাবে তারা একে একে সবাইকে মেরে ফেলে। কিন্তু পিছন থেকে একটা লোক মিমোরির উপরে আক্রমণ করতে আসে। ঠিক তখনই সেরাস পিছন থেকে এসে তীর চালিয়ে তার সহায়তা করে। আর এভাবেই সব সৈন্য মারা যায়, শুধুমাত্র লর্ড জুয়ানই এখনও বেঁচে আছে। স্পিড তার দিকে এগিয়ে বলে আক্রমণ করার জন্য। আশেপাশের বাকি সৈনিকরা ভয় পেয়ে পিছিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু জুয়ান তাদেরকে মেরে ফেলে। সে বলে, পিছনে যাওয়ার সাহস করো না, চুপচাপ লড়াই করো। রক্তপাত দেখে ডিউক জুয়ান বলে, পরের বার যখন তোমার সাথে দেখা হবে তখন তুমি বাঁচতে পারবে না, মনে রেখো এই কথাটা। মিমোরি জবাব দেয়, তুমি কিভাবে ভাবছো যে আমরা তোমাকে এখান থেকে জীবিত যেতে দেব? এরপর মিমোরি তাকে প্যারালাইজ করে ফেলে। স্পিড তখন বলে, একবারের জন্য হলেও যদি তুমি আমাকে ঠকাতে বা আমাকে মারতে চাইতে আমি হয়তো ক্ষমা করতাম, কিন্তু তুমি সেই বাচ্চা মেয়েটির ক্ষতি করার কথা ভেবেছ। আমি এই ব্যাপারটা কোনোভাবেই সহ্য করতে পারবো না। এই কথা বলে সে তার তলোয়ার বের করে এবং ডিউকের গলা কেটে দেয়। আর এখানেই ডিউকের খেলা শেষ হয়। এরপরে আমাদের দেখানো হয় যে রাস্তা জুড়ে মৃতদেহ ছড়িয়ে রয়েছে। আর এরপরে এখানে সেই বাচ্চা মেয়ে লিস এসে পৌঁছায়, কিন্তু সব কিছু দেখে সে তার চোখ বন্ধ করে ফেলে। মিমোরি সেরাসকে প্রশংসা জানিয়ে বলে, তুমি খুবই ভালো কাজ করেছ, তুমি আমার জীবন বাঁচিয়েছ, ধন্যবাদ। আর আজ থেকে তুমি কোনো আদেশের অপেক্ষা না করে নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারবে। এরপর সে লিস এবং স্পিডকে জিজ্ঞাসা করে, তোমাদের কোনো সমস্যা নেই তো? ওরা বলে, না না, আমাদের কোনো সমস্যা নেই। এখন মিমোরি তার ফ্রি স্কিলের ব্যবহার করে। মৃত আসীন সৈনিকদের মধ্যে যদি কেউ জীবিত থাকে তাহলে সেও ফ্রিজ হয়ে যাবে এবং একটা শক্ত খোলার ভেতরে বন্দি হয়ে যাবে। আর যদি কেউ মৃত থাকে তাহলে সে পুরোপুরি ভেঙে টুকরো হয়ে যাবে। এই স্কিলটা একেবারেই আলাদা লেভেলের স্কিল। এখানে সে সমস্ত মৃতদেহগুলোকে ভেঙে টুকরো টুকরো করে ফেলে, যাতে সব সন্দেহ আসীন সৈনিকদের ওপরে গিয়ে পড়ে, কারণ তারা আগেই ব্ল্যাক ড্রাগন নাইটদের মেরেছে। তাহলে এটাও খুবই আশ্চর্যের ব্যাপার হবে না যে যদি মনে করা হয় যে তারা ডিউক জুয়ান এবং তার সৈন্যদেরকে মেরেছে। মিমোরির প্ল্যান ছিল পুরো ঘটনাটি দোষ আসীন সৈনিকদের উপরে চাপানো। আর এরপরই অন্যদিকে আমরা রাজাকে দেখতে পাই, যে বলে, আশি তো কোথায় গায়েব হয়ে গেল, এটা কিভাবে সম্ভব? মনে হচ্ছে তাদের ব্যবহার করা আসলে একটা বোকামি ছিল, কিন্তু এখন আমি গডেসের সামনে কি মুখ নিয়ে দাঁড়াবো? আমাদেরকে যে করেই হোক অ্যান্টোকে খুঁজে বের করতে হবে। আর এখন আমরা অন্যদিকে সারাসকে দেখতে পাই, যে তখনও স্নান করছিল এবং লিসও সেখানে ছিল। লিস বলে, জানি না আমি আপনার মতো সুন্দর হতে পারবো কিনা। আমার এই দোকানদারের মালিক আমাকে বলতো যে যদি আমি সুন্দরী না হতে পারি তবে আমাকে ভালো মানুষ হিসেবেই ধরা হবে না। সেরাস তখন বলে, ওসব কিছু না, সেই মহিলা তোমাকে শুধুমাত্র বাজে কথাই শিখিয়েছে। তুমি এখন থেকে আর ওর কোনো কথাই মনে করবে না, আর শুধু তাদের কথা বিশ্বাস করো যাদের তুমি পছন্দ করো এবং পুরোপুরি বিশ্বাস করতে পারো। লিস তখন উত্তর দেয়, ঠিক আছে, আমি আপনার কথা শুনবো। আমার মনে হচ্ছে আমি নতুন একজন বড় বোন পেয়েছি। এদিকে স্পিড এবং লিস তখন ঘুমিয়ে পড়ে। সেরাস তখন মিমোরিকে বলে, তুমি ঘুমাবে না? চাইলে আমার পায়ের কাছে এসে ঘুমোতে পারো। কিন্তু মিমোরি উত্তর দেয়, তুমি তো নিশ্চয়ই ক্লান্ত হয়ে গেছো, চাইলে তুমি আমার পায়ের কাছে এসে ঘুমোতে পারো, আমি এখনো জেগে আছি। তখন সেরাস তার কথা মেনে ঘুমিয়ে পড়ে, কিন্তু মিমোরি তার দিকে তাকিয়ে থাকে। সেরাস চোখ খুলে বলে, কি হলো, তুমি কি মজা করছিলে? ও, আমাকে মাফ করো। মিমোরি তখনই বলে, আমি কি তোমার কানটা একবার ছুঁয়ে দেখতে পারি? সে সেরাসের কানে হাত দেয়, কিন্তু সেরাসের অদ্ভুত লাগে, তাই মিমোরি পিছিয়ে আসে। সেরাস তখন জিজ্ঞাসা করে, তোমার কি স্পিড এবং লিসের সঙ্গে বিশেষ কোনো সম্পর্ক তৈরি হয়েছে? তুমি কি তাদের ভেতরেও তোমার মতো একজনকে দেখতে পাও? মিমোরি বলে, না, তেমন কিছুই না। স্পিড আমাকে আমার কাকুর কথা মনে করিয়ে দেয়। ওরা দুজনেই প্রায় একই রকম। আমি এই পৃথিবীতে আমার কাকু কাকিমার জন্যই বেঁচে থাকতে চাই। আর লিসের কথা বললে, তার ছোটবেলা আমার মতনই, ওর মতোই একটা বাজে পরিবেশ
পরিবেশে আমার ছোটবেলা কেটেছে। আমি শুধু প্রতিশোধ নিতে চাই, আর তুমি যদি চাও তাহলে যে কোনো সময় আমার এই যাত্রা থেকে তুমি চলে যেতে পারো। সেরাস তখন বলে, না না, তেমন কিছুই না। গডেস এলিয়েনের বিরুদ্ধে আমারও কিছু মতামত রয়েছে, তাই আমি তোমার সঙ্গেই আছি। আর আমি তো এখন তোমার দলের ভাইস ক্যাপ্টেন হয়ে গেছি, তাই না? এদিকে সেরাসের প্রতি খুবই কৃতজ্ঞতা জানিয়ে মেমোরি বলে, তোমার যদি কোনো অনুরোধ থাকে আমি কিন্তু সেটা পুরোপুরিভাবেই পূরণ করার চেষ্টা করব, যদি সেটা আমার ক্ষমতায় থাকে। তুমি আমাকে অনেক সাহায্য করেছো। এরপরে মেমোরি সেরাসকে তার স্লিপ ম্যাজিক দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। আর অন্যদিকে আমরা ন্যাটানের দৃশ্য দেখতে পাই। সে সোগোর সঙ্গে প্র্যাকটিস করছিল। ন্যাটান বলে, তুমি এই কথা কাউকে বলবে না, তুমি অবশ্যই অনেক শক্তিশালী হয়ে উঠবে। সোগো জিজ্ঞাসা করে, তুমি আমার সঙ্গে ট্রেনিং করতে রাজি হলে কেন? ন্যাটান বলে, কারণ এই পৃথিবীতে যারা দুর্বল তাদের কোনো মূল্য নেই। তুমি যদি সামান্যতম দুর্বলতা দেখাও তবেই তুমি শিকার হয়ে যাবে, এটা মনে রেখো। আর এরপরে আবার আমরা লিসকে দেখতে পাই, যেখানে মেমোরি তার জন্য একটা ড্রেস এনেছে, যা লিসের খুবই পছন্দ হয়, কারণ এটা মেমোরি তাকে দিয়েছে। আর এরপরে সেরাস বলে, আমাদের দলের একটা নাম রাখা উচিত, কারণ ডিমন জোন থেকে বেরিয়ে যাওয়ার পর আমাদের তো একটা পরিচয় থাকতে হবে, তাই না? তাই আমার মনে হয় আমাদের দলের নাম রাখা উচিত লর্ড অফ দ্য ফায়ার্স ব্রিগেড। লিস এবং স্পিডের এই নামে কোনো সমস্যা নেই। সেরাস জানায়, ফ্লাই কিংয়ের সেনাবাহিনীও এই নামেই পরিচিত ছিল, তারা সবাই এই নামে একমত হয়। মেমোরি বলে, নামটা খুব একটা খারাপও নয়। এরপর তারা আবার যাত্রা শুরু করে এবং অবশেষে ডিমন জোনের সীমানায় পৌঁছে যায়। সেখানে বিশাল একটা গাছ দেখা যায়। স্পিড বলে, এটি একটি অভিশপ্ত গাছ, আগে এটি অত্যন্ত পবিত্র ছিল। এরপর সে মেমোরির হাত ধরে এবং বলে, আমার হাতে একটু তোমার ম্যাজিক্যাল এনার্জি দাও। স্পিড তখন তাদের অবস্থান দেখায় এবং বলে, এই হচ্ছে সেই প্রাচীর এবং এই সবুজ বিন্দুটাই হলো উইচের অবস্থান। মেমোরি বলে, এখন আমাদের এগিয়ে যাওয়া উচিত। তারা কিছুক্ষণ যাত্রা বিরতি নেয়, আর মেমোরি উপলব্ধি করে যে এত সময় পেরিয়ে গেলেও তার ক্ষোভ এবং প্রতিশোধের তৃষ্ণা এখনও মেটেনি। তার এখনও সেই গডেসের উপরে প্রবল রাগ আছে। গোল্ডেন জোনের মধ্যে প্রচুর বিপজ্জনক মনস্টার আছে, যাদের সাথে লড়াই করে সে তার অভিজ্ঞতা বাড়াতে পারে। যদিও এখনও সে এস ক্লাস বা এ ক্লাসের কোনো প্রতিপক্ষের সাথে লড়াই করতে পারছে না, তবুও সে ভালো প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। তাকে লেভেল আপ করতেই হবে যদি সে আরও শক্তিশালী হতে চায়। ডিমন জোনের যত প্রাণী আছে তাদের সবাইকে মেরে আমার নিজের এক্সপিরিয়েন্স পয়েন্টে পরিণত করতে হবে। অন্যদিকে আমরা গডেসের দৃশ্য দেখতে পাই। তিনি সবাইকে অভিনন্দন জানান, কারণ তারা কঠোর পরিশ্রম করছে এবং নিজেদের দক্ষতাকে লেভেল আপ করছে। বাইরে থেকে আসা হিরোদেরও সেখানে দেখা যায়। গডেস জানান যে সামনে আসছে এক বিশাল যুদ্ধ ডিমন এম্পায়ারের আর্মির সঙ্গে। এই যুদ্ধ অনেক বড় হবে এবং তাতে তোমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। তোমরা এলিয়েনের হিরো, এর মানে এই যুদ্ধে তোমরা সবাই অংশ নেবে। এরপর যখন গডেস চলে যাচ্ছিলেন, তিনি ডানকে বলেন, হিরোদের নিজেদের কমব্যাট স্কিলও বাড়াতে হবে, তাদের আরও প্র্যাকটিস করতে হবে, কারণ তাদের একেবারেই অভিজ্ঞতা নেই। তাদের লেভেল আপ করতেই হবে। এজন্য আমাদের খুব তাড়াতাড়ি গোল্ডেন ডিমন জোনে যেতে হবে। আসলে গডেসও ওই দিকে যাচ্ছে যেখানে এখন মেমোরি যাচ্ছে। তাহলে দেখা যাক পরবর্তী এপিসোডে কী হয়। দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবে, আর এই ভিডিওটা ভালো লাগলেও ভিডিওটাকে লাইক অবশ্যই করবে।